আপনি তো প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন, মানে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্টেজ ড্রামার উপরে প্রশিক্ষণ দিচ্ছেন। কেমন দেখেন নতুনদের মধ্যে চিন্তা ভাবনা ড্রামা নিয়ে, নাটক নিয়ে, স্টেজ নিয়ে, তাদের ভাবনাটা কি? এখানে একটু বলা ভালো যে আমি তো যখন আমার অফারটা আসলো আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিলাম, কারণ একেবারেই ট্রেডটা আলাদা। মানে আমি যেখানে ট্রেডিংগুলো করাই ওরা থিয়েটার করতেই এসছে, একবারে মঞ্চে থিয়েটারটাই করতে চায়। কিন্তু ওইখানে কি গেছে, ওরা কিন্তু থিয়েটারের জন্য আসেনি, ওরা পড়ালেখা করতে আসছে। ওদের বাধ্যতামূলক একটা সাবজেক্ট নিতে হবে, তারা যারা পছন্দ করে তারা নিয়েছে। সেটা আমার কাছে ছিল চ্যালেঞ্জ, দেখি তো তারা কিভাবে গ্রহণ করে এই জায়গাটাকে, বা কিভাবে এই জেনারেশন ভালো লাগাটা কেন তারা এটাতে পারে কিনার পাশাপাশি কেন তারা এটাকেই বাছাই করলো, কেন এত এত জায়গা থাকতে। তখন দেখলাম যে 2-3 রকমের বিষয় আছে। প্রথম হচ্ছে একদল আসে একেবারেই তৈরি হতেই আসে, যে তারা কিন্তু তাদের মূল টার্গেট তারা মঞ্চ না, তারা অভিনয়টা শিখতে চায়, তারা মিডিয়ায় কাজ করতে চায়। এই রকমের সংখ্যাটাই বেশি। দর্শক চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি, অভিনেতা, নাট্যকার ও নির্দেশক দেবাশিস ঘোষের কাছে। দাদা, নাটকের সাথে কত বছর হলো? প্রায় 40 বছর। 40 বছর, সেই 80-র দশক থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত সেই যাত্রাটা অব্যাহত আছে। এখন কি কি কাজ করা হচ্ছে? আমি সর্বশেষ 2025-এ কাজ শেষ করেছি দুটো, আর 26-এ এখনো শুরু করিনি, কারণ এটা তো আসলে এমন না যে কালকেই করতে হবে। আমার পছন্দ হলে, ভালো লাগলে, যখন মনে হবে যে এখন করা দরকার, এইভাবে কাজ করি। একটা পরিকল্পনা চলছে, দল এখনো বাছাই করি না, কিন্তু স্ক্রিপ্ট থেকে শুরু করে অন্যান্য কাজ চলছে। তারপর কোন একটা দলের সাথে হয়তো আপনি তো ঢাকা পদাতিকের সাথে আছেন। হ্যাঁ, সেই 1988 সাল থেকে। অনেকগুলো বছর হয়ে গেল। তো এখন পর্যন্ত কতগুলো নাটক মানে আপনার নির্দেশনায় মঞ্চায়িত হচ্ছে ঢাকা পদাতিক থেকে? ঢাকা পদাতিক থেকে কাজ আমি খুব কম করেছি, আমি দুটো কাজ করেছি। আর আমি আসলে সময় পাই না, ঢাকায় আসলে কম কাজ করি। আমি ঢাকার বাইরের দলগুলোকে আমি সময় দেই বেশি। এবং আমার মনে হয় যে আমরা যারা ঢাকায় বা আমরা যারা একাডেমিকভাবে পড়ালেখা করে এসছি, আমরা ঢাকায় সেফ জোনে থিয়েটারটা করে আমরা ভালো আছি। কিন্তু আমার মনে হয় একটু যদি ঢাকার বাইরে না যাই, এদেরকে যদি ডেভেলপ না করি আমরা, ওরাই কিন্তু একসময় ঢাকা আসে এবং ঢাকায় এসে কাজ করে। একটা দায়বোধের জায়গা থেকে আমি জেলা শহরগুলোতে আমি কাজ করে আমার ভালো লাগা একটা কাজ করে এবং কমিটমেন্ট, এটা আমি সর্বোচ্চ চেষ্টা করি ঢাকার বাইরে কাজ করার। আপনি তো প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন, মানে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্টেজ ড্রামার উপরে প্রশিক্ষণ দিচ্ছেন। কেমন দেখেন নতুনদের মধ্যে চিন্তা ভাবনা ড্রামা নিয়ে, নাটক নিয়ে, স্টেজ নিয়ে, তাদের ভাবনাটা কি? এখানে একটু বলা ভালো যে আমি তো যখন আমার অফারটা আসলো আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিলাম, কারণ একেবারেই ট্রেডটা আলাদা। মানে আমি যেখানে ট্রেডিংগুলো করাই ওরা থিয়েটার করতেই এসছে, একবারে মঞ্চে থিয়েটারটাই করতে চায়। কিন্তু ওইখানে কি গেছে, ওরা কিন্তু থিয়েটারের জন্য আসেনি, ওরা পড়ালেখা করতে আসছে। ওদের বাধ্যতামূলক একটা সাবজেক্ট নিতে হবে, তারা যারা পছন্দ করে তারা নিয়েছে। সেটা আমার কাছে ছিল চ্যালেঞ্জ, দেখি তো তারা কিভাবে গ্রহণ করে এই জায়গাটাকে, বা কিভাবে এই জেনারেশন ভালো লাগাটা কেন তারা এটাতে পারে কিনার পাশাপাশি কেন তারা এটাকেই বাছাই করলো, কেন এত এত জায়গা থাকতে। তখন দেখলাম যে 2-3 রকমের বিষয় আছে। প্রথম হচ্ছে একদল আসে একেবারেই তৈরি হতেই আসে, যে তারা কিন্তু তাদের মূল টার্গেট তারা মঞ্চ না, তারা অভিনয়টা শিখতে চায়, তারা মিডিয়ায় কাজ করতে চায়। এই রকমের সংখ্যাটাই বেশি। ওই কিউরিসিটি থেকে আসে, এখানে আমি মূলধারায় কাজ করতে চাই, সেখান থেকে আসে। আর একদল একেবারেই হচ্ছে কোনো সাবজেক্ট পেল না, এখানেই জোর করে ঢুকে যায়। কেউ হচ্ছে বন্ধু এসছে, ওর সাথে আরেকটা ঢুকেছে, নানানভাবে আসে। তা আমার টার্গেটটা হচ্ছে ওদেরকে মানে একেবারে ভয় পাইয়ে দেওয়া না, থিয়েটারটাকে ভয় পাইয়ে দেওয়া না। থিয়েটারটা যে একটা মজার জায়গা, এবং এটা যে আনন্দের জায়গা, এবং এখানে যে ভালো থাকা যায় এবং নিজের ক্রিয়েশনটাকে অনেক বেশি কাজে লাগানো যায়, সেটাকে টার্গেট করে আমি ওদেরকে ক্লাসগুলো নেই। আমার টার্গেট থাকে যে যদি 25 জন আমার স্টুডেন্ট থাকে, এভারেজের জন্য প্রতি ক্লাসে আমি ফার্স্ট ক্লাসের পরে যেন আমি অন্তত 22 জন পাই, এমন না হয় মানে ড্রপ আউট হচ্ছে,
তাহলে বুঝবো যে আমারটা সে পছন্দ করছে পছন্দ না। করছেন, তা রাইট। আমি এই জায়গায় সাকসেস যে ওদের পছন্দ হয়, ওরা মিস করতে চায় না। এত মজা এটা, এত মজা এটা, এই করতে করতে আমি চেষ্টা করি এখান থেকে বেরিয়ে গিয়ে কেউ একজন যদি থিয়েটারে ঢোকে, মানে দুইজন ওই একজন, আনন্দের জায়গাটা আপনার হ্যাঁ, ধরিয়ে দেওয়াটাই এবং আপনার কাজ। একেবারে, এবং ওইখান থেকে যেন সে এক সময় নেশা ধরে যায় যে অবশ্যই আমি কাজ করব, করতেই হবে, একটা এবং ক্রেভিং পরে কাজ করতে থাকে। আমি যখন নাটকটা শেষ হ্যাঁ। করি, আমি যখন ক্লাস শেষ করি, এরপরে যখন পুরো ইয়েটা শেষ হয়, কি বলে, কোর্সটা শেষ হয়, এরপরে ব্যক্তি যোগাযোগ করার চেষ্টা করে আমি একটা দলে ঢুকিয়ে দেন, আমি থিয়েটারটা করব, আমার ভালো লেগেছে, এই সাকসেস আমার। দাদা, আপনি কার কাছ থেকে শিখেছিলেন বা আপনার ইন্সপিরেশন কে ছিল? আমি যখন শুরু করি, আমার আসলে আমি খুব চঞ্চল প্রকৃতির ছিলাম, থিয়েটারের মানুষগুলো একটু চঞ্চল হয় না, তো বা থিয়েটারটা হয় না আর কি, পরে বুঝলাম। তখন আমার মাই আমাকে, মানে আমার এই বাউন্ডেলের স্বভাবের কারণে জোর করে আমার এক বন্ধু থিয়েটার করতে হবে বলে যে ওকে ওইখানে নিয়ে যা, তোদের এখানে, ও কি একটা জায়গায় স্থির হয়ে বসুক, ও ঠিক হয়ে যাবে। আচ্ছা। তো ওইখানে যাওয়ার পরে উনি ছিলেন নবীন কুমার সিনহা, উনি থিয়েটার ওইখানে নাটক লিখতেন, ডিরেকশন দিতেন, কোথায় সন্ধানী এটা? নাট্যচক্র সিলেটে, হ্যাঁ, আমার দেশের সন্ধানী বাড়ি সিলেটে। নাট্যচক্র। সিলেটে সেই শুরু ৮০-৮১ সাল, আচ্ছা। তখন আমি মেট্রিকও দিই নাই, তখনই শুরু আমার। এরপরে আস্তে 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 ওইখানে একটু একটু কাজ করতে করতে এক ধরনের ভালো লাগা, 86-এ আমি ঢাকায় এসেছি, একেবারে বাবার ব্যবসায়িক কারণে আমি ঢাকায় চলে আসছি। এখানে আসার পরে আমি দল খুঁজছি, কোন দলে ঢুকবো, কাজ করব, ওই যে ওই নেশাটা তো রয়ে গেছে একটু একটু। 2 বছর আমি সময় নিয়েছি দল চুজ করতে। 2 বছর কি কি দেখেছেন 86-88 এই সময় আমি প্রচুর নাটক দেখেছি মহিলা সমিতি। এই 2টা বছর আপনি কি দেখলেন, মানে খালি কি মহিলা সমিতি ক্রাইটেরিয়া দেখে দেখছি আপনার যে মনে হলো ঢাকা আমার পদাতিক পছন্দের হবে? সাথে যায়, মিলছে কিনা? তখন তো খুব বড় বড় দল, ঢাকা থিয়েটার, নাগরী নাট্য সম্প্রদায়, এগুলো সব স্টারদের ভরা, টেলিভিশনের স্টারদের ভরা। আমি চিন্তা করলাম ওইগুলাতে ঢুকবো না, যেখানে একেবারে ইয়াংদের ফোর্স আছে। তো ঢাকা পদাতিক নাটক দিয়ে মনে হচ্ছে একেবারেই নবীনদের এক ঝাঁক নবীন কাজ করছে এবং হাউসফুল শো যাচ্ছে, একটু ভিন্ন রকমের কাজ করে তারা। ওইখান থেকে 88 সালে ইন্টারভিউ দিলাম, দিয়ে সুযোগ পেলাম, তারপর আর থামি নাই। আসলে অভিনেতার হিসেবেই নিজেকে তৈরি করছিলাম, হ্যাঁ। তারপরে যে এবং নির্দেশনায় আসা, এটা সেটা আরো কিভাবে অনেক হলো? পরে, অর্থাৎ 90-এর দিকে, 89-90-এর দিকে আমরা বিশ্বাস সিন্ধু একটা নাটক করি, ওটা ডিরেকশন দিয়েছিলেন সৈয়দ জামিল আহমেদ। আচ্ছা। তো ওনার ডিরেকশনে কাজ করার ওইটাই ছিল আমার 1.5 বছর, প্রায় 1 বছরের মতো আমরা রিহার্সেলই করেছি একটা নাটকে, তারপর মঞ্চে এসেছি। ওই 1 বছরেই তার কাজ দেখতে দেখতে এক ধরনের মনে হলো যে আমিও তো ভাবতে পারি, আমার মধ্যে একটা নির্দেশক বাস করছে। আমি কিছু একটা পড়লে, কিছু একটা গল্প পড়লে আমার মধ্যে একটা ডিজাইন আসে। আচ্ছা। তো মনে হয় দেখি না, চেষ্টা করে, কিন্তু এইভাবে তো হবে না, পায়ের নিচে মাটিটা শক্ত করতে হবে। সো আমি স্কলারশিপ জোগাড় করে, আইসিসিআর স্কলারশিপ নিয়ে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে চলে গেলাম। সেখানে অনার্স করলাম, মাস্টার্স করলাম শুধু নাটকের উপরে এবং স্পেশালাইজেশন ডিরেকশনের উপরে। বাহ বাহ। করে এসে 98-এ এসে এখন ডিরেকশনটাই করি। মঞ্চে অভিনয় কম করি, একেবারেই করা হয় না তা না, এই দিকটা করি। আর তানভীর মুকাম্মেল আছেন ফিল্মের, ওনার ফিল্মগুলোতে উনি ডাকেন জোর করে, এসে করে দাও, একটু অভিনয় করে দিয়ে যাও, ওনার সাথেই একটু কাজ করি। আর এখনো কাজ করছি, ওনার রানিং একটা প্রোডাকশন চলছে, শুটিং চলছে, সুজন বাদিয়ার ঘাট, সেটা তো কাজ করছে। আচ্ছা দাদা, আমরা সাধারণত দেখি যে মঞ্চে যারা পুরোদস্তুর নিজেকে একজন নাট্যাভিনেতা বলি বা রচয়িতা বলি কিংবা নির্দেশক বলি, তারা পরবর্তীতে মূলধারার মিডিয়াতে এসে কাজ করেন, নাটকে কিংবা সিনেমা, এবং তাদের একটা ড্রিমও থাকে। আপনার ক্ষেত্রে সেই জায়গাটা খুব একটা ছিল না, এর কারণটা কি? আপনি যদি মঞ্চে কাজ শুরু করেন বা অভিনয় করেন বা কাজ করেন, লাইফ যে একটা ইয়ে পাওয়া, মানে অ্যাপ্রিসিয়েশন পাওয়া, মানে দর্শক ওই অংশটুকু দেখে এই মুহূর্তে পাচ্ছি যে তালিটা দিচ্ছে, এটা অন্যরকম নেশা। ওই নেশা একবার পড়ে গেলে তখন মনে হবে ওগুলা কিছুই না, এতদিন পর যে রিঅ্যাকশনটা একেবারে কখনোই না। আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক ডাকে আমাকে, কিন্তু আমি যাই না। আমার মনে হয় না, আমি একটা মানুষ অনেক কাজ করতে পারে না, কিন্তু একটা কাজ করতে পারে, ভালোভাবে করুক, আমি সেটাই করার চেষ্টা করি। এবং আমি পরিচিতি হতে চাই, আমার পরিচয়টুকু থাকুক, আমি এজ এ ডিরেক্টর, স্টেজ মানে থিয়েটারের ডিরেক্টর, এইটা এতটুকুর মধ্যেই। নাটক বাধ্য হয়ে লিখতে হয়, যখন দেখি যে আর আমি যেরকম করে চাচ্ছি ওরকম স্ক্রিপ্ট পাচ্ছি না, তখন নিজেই কাগজ কলম বাধ্য হয়ে নেই, নতুবা আমি লিখতেও চাই না।
আমি এই এতটুকু করতে চাই না, আমি একটা কাজই করতে চাই। আচ্ছা, প্রথম যেবার নির্দেশনা দিয়েছিলেন সেটা কোন নাটক ছিল বা কিভাবে আসলে নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছিল তরুণ একজন নির্দেশকের পক্ষে? আমি আমার গ্রুপেই দিয়েছিলাম ঢাকা পদাতিকে, গাধা বাজার। আমি 98-এ আসলাম পড়ালেখা শেষ করে, আর ইউনিভার্সিটিতে পড়ার সময় তো ডিরেকশন দিতেই হতো, ওইটাকে আমি কাউন্ট করি না, ওইটা আমার ইউনিভার্সিটির ক্লাসের, ওইটাকে অ্যাসাইনমেন্ট। সো এটাকে আমার জীবনের উইকেটে আমি ধরি না। আমি বাংলাদেশে ঢোকার পরে আমি যখন সিদ্ধান্ত নিলাম আমি কাজই করব, সেটা আমার ঢাকা পদাতিক আমাকে তৌফিক আল হেকিমের ডাঙ্কি মার্কেট নামে একটা নাটক আছে, মিশরের নাট্যকার উনি, ওইটাকে নাট্যরূপ দিয়ে ওইটাকে নিয়ে কাজ করলাম। একটু জানতে চাইবো যে এই যে এতগুলো বছর ধরে আসলে নাট্যাঙ্গনে এত মানুষ এসেছে, অনেক মানুষ এসেছে, ঋদ্ধ করেছে আমাদের নাটকের এই জায়গাটাকে, এবং তারা নিজেরাও ঋদ্ধ হয়েছে, কিন্তু কখনোই নাটক বা নাট্যদল প্রফেশনের জায়গাতে যেতে পারেনি। এটার আসলে পেছনে কারণ কি বলে মনে করেন? এটা আমাদের বড় ধরনের ব্যর্থতা। এটা আমি বলবো দুটো কারণে। আমাদের পথ প্রদর্শক যারা শুরু করেছিলেন তারা তো প্রফেশনালিজম থেকে শুরু করেননি কাজটা। তারা মুক্তিযুদ্ধ পরবর্তীতে তারা একেবারেই নেমেছেন, নেমে ভালো কিছু একটা করার, সুস্থ সংস্কৃতি বিকাশের জায়গা থেকে এটাকে টুলস হিসাবে নিয়েছেন, কাজ করেছেন। পরবর্তীতে এটার জন্য যে আন্দোলনটা গড়ে তোলার দরকার ছিল, বিশেষ করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মটা জমে নাই। কোথায় গিয়ে যেন আমরা পারিনি ধাক্কা দিতে সরকারকে, কারণ যতক্ষণ পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতাটা পাওয়া যাবে না, মানে তাদের মানে আনুকূল্যতা বা তাদের এক ধরনের আন্তরিকতাটা প্রয়োজন আছে সরকারের, ওইটা যদি না পাওয়া যায় আপনি চাইলেও অনেক দূর যেতে পারবেন না। এদের লাগে, যেমন আপনি বিভিন্ন দেশে আছে এরকম যে গ্র্যান্ডের সিস্টেম আছে, অর্থাৎ আমি ডিরেক্টর, আমার একটা পর্যায়ের পরে আমি ওই লিস্টে নাম উঠে যাব, আমার কাজই আমাকে ওই লিস্টে নাম লেখাবে, আমি কাউকে ধরে আমাকে লিস্টে নাম লেখাতে হবে না, সে অভিনেতাই হোক। মাস গেলে তার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট ঢুকবে, স্মার্ট অ্যামাউন্ট ঢুকবে, সে যেন আর অন্য কিছু নিয়ে না ভাবে, সে যেন এই থিয়েটারটা নিয়েই ভাবে, এই টাকাটা তার অটো ঢুকে যাবে, সে কি করলো না করলো তারা জানতেও চায় না, কোত্থেকে ইনকাম করলো জানতে চায় না, কিন্তু তার ব্যাংকে ঢুকে যায় টাকা। তাহলে কি হচ্ছে, আমার ব্যাংকে যদি আমি যেমন একটা প্রাইভেট জব করতাম না, আমি 24 আওয়ার থিয়েটার নিয়ে ভাবতাম, এখন পারি না, কারণ আমি অফিস করে বাসায় আসার পরে ওই এনার্জি থাকে না, আমি একটা বই নিয়ে পড়ি, যে সেটা অন্য কথা, আমি সেই চ্যালেঞ্জটা নেই, আমি চেষ্টা করি অন্তত বইটা পড়ার, আমি নিজেকে সবসময় চর্চার মধ্যে রাখি, আমি যেন বসে না যাই। ধীরে ধীরে মানে আমাকে তো প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ নিতে হয়, নতুনরা আসছে, নতুনরা কাজ করছে, আমি বেশি করে নতুনদের থিয়েটারটা দেখি, যেন তার সাথে আমাকে বিটটা দিতে পারে, আমি যেন আরো আপডেট হতে সময়ের সাথে থাকতে পারি, দিতে পারি, নতুবা আমি পিছিয়ে যাব। তো ওই ব্যর্থতাটা যেটা বললেন আপনি যে হলো না আমাদের, যে কারণে আমাদের প্রত্যেকে অনেক সম্ভাবনা হারিয়ে গেছে। আমাদের মতো যারা টিকে আছে তারা অনেক দিক দিয়ে তার পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছে, তারা এই পাগলামিটা করছে বিধায় ফ্যামিলি এখন বাধ্য হয়ে মেনে নিয়েছে। হয়তো 40টা বছর শেষ হয়ে গেল এই নাটকের সাথে, থিয়েটারের সাথে, নিশ্চয়ই কিছু না কিছু ইচ্ছে তো থাকে। ইচ্ছে আছে, একটা সময় পরে কিন্তু কর্মক্ষম থাকবো না আর, অনেক ফ্লোরে গিয়ে কাজ করার অবস্থাও একটা সময় থাকবে না, সেই পরিকল্পনা তো আছে। তখন কিছু গবেষণামূলক কিছু কাজ করার ইচ্ছে আছে, কিছু লেখার ইচ্ছা আছে, কিছু বলার কথা আছে আমার, যেটা মানুষকে জানা দরকার। না, এই আমরা যে জার্নিটা করলাম 40টা বছর, এটা আমার পরবর্তী প্রজন্ম একটা সময় দেখে যেন যে আমরা কি যুদ্ধটা করে আসতাম, আমাদের কত কত বাধা ছিল, আমাদের কি ধরনের টেকনোলজির অভাব ছিল, তারপরে আমরা থিয়েটারটা কীভাবে করেছি, আর এখন টেকনোলজি এত সুপার ফাস্ট, তারপরে আমরা কেন পিছিয়ে আছি। এই সব কিছু মিলে এক ধরনের এটা লিখে রাখলে কি হয়, এটা ইতিহাসে থেকে যায়, এইখান থেকে আর্কাইভ থেকে সে তার গবেষণায় কাজে লাগবে, যে ওনার এই রেফারেন্স থেকে এইরকম ইচ্ছে আছে। আর কিছু গবেষণামূলক কাজের প্ল্যান আছে, কিন্তু এখন না, এখন তো চাকরি করব না, গবেষণা করব, সংসার তো চালাতে হবে। অনেক অনেক ভালো থাকুন, আপনার সুস্থতা কামনা করছি। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, বাংলা ভিশনকেও অনেক ধন্যবাদ। আপনারা ডেকেছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। প্রখ্যাত চৈনিক দার্শনিক ও চিন্তাবিদ কনফুসিয়াসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আত্মমর্যাদা হারালেই লোকের শ্রদ্ধা হারাবে। উদার হও, লোকের হৃদয় জয় করতে পারবে। সত্যবাদী হও, লোকের বিশ্বাস পাবে। দর্শক, ভালো থাকুন, সকলে সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।